নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ক্রিয়াকাণ্ড, বিমল মিত্র রচনা। টাউন স্কুলের অবিনাশ মাস্টারের নাম ডাক আছে। ছেলে ঠেঙাইয়া মানুষ করিতে অবিনাশ মাস্টার ওস্তাদ। এতটুকু ফাঁকি দিবে না। 2 ঘন্টা পড়াইতে গিয়া ভুল করিয়া 3 ঘন্টা পড়াইয়া বসিবে। পান নয়, নস্যি নয়, তামাক নয়, সম্পূর্ণ খাঁটি মানুষটি। কাহারও সাথে নাই, পাঁচে নাই। মাস কাবারে স্কুল হইতে 30টি টাকা লইয়াই সন্তুষ্ট। অবিনাশ মাস্টারকে কেহ কোনোদিন হাসিতে দেখে নাই। মোটা চশমার ফাঁক দিয়া ঘণ্টার পর ঘণ্টা ছেলেদের দিকে তাকাইয়া কি অনবরত বকিয়া যায়। এই অবিনাশ মাস্টারই একদিন কৃষ্ণচরণে গৃহশিক্ষক নিযুক্ত হইয়া গেল। সকালবেলা বাড়িতে খবরের কাগজ আসে। চান করিতে যাইবার আগে অবিনাশের চোখ দুটি তাহারই উপর ঘোর দৌড় শুরু করিয়া দেয়। কোথায় কি যুদ্ধ হইল, কে কি বক্তৃতা দিল, তাহা লইয়া অবিনাশ কোনোদিন মাথা ঘামায় নাই। তবু নেশা করিয়া লোকে কত দিকে কত পয়সা উড়াইয়া দেয়। ওই নেশার জন্য প্রত্যহ 2 আনা অবিনাশের নির্জলা খরচ হয়। খবরের কাগজ পড়িতে পড়িতে এক জায়গায় আসিয়া অবিনাশ দাঁড়াইয়া গেল। গ্রামের নাম মধুহাসি। নামটা তাহার পরিচিত। অবিনাশ দ্রুত পড়িয়া চলিল। কে একটি পাগলি মেয়ে বাড়ির ছাদ হইতে ঝাঁপ দিয়া পড়িয়াছে, পড়িয়া মরিয়া গিয়াছে, ইত্যাদি ইত্যাদি। পড়িতে পড়িতে অনেক দিন আগে একটি মেয়ের কথা অবিনাশের হঠাৎ মনে পড়িল। একটি আদুরে মেয়ে, লেখাপড়া শিখিতে চাহিত না, কেবল যত রাজ্যের খুনসুরি করিয়া তাহাকে উদ্বস্ত করিয়া তুলিত। স্নান করিয়া আসিয়া দেখিত জামা নাই। ঘুম ভাঙিবার আগে জল ছিটাইয়া পলাইয়া যাইত। তারপর ধরা পড়িলে কোথায় অপরাধের জন্য লজ্জিত হইয়া উঠিবে তা নয়, হাসিয়া লুটাপুটি খাইত। খবরে কাগজ রাখিয়া অবিনাশ সেই সব দিনের কথা ভাবিতে লাগিল। অবিনাশ দূর সম্পর্কের একরকম আত্মীয় হইত। কর্তা উমানাথ বলিলেন, তুমিও পড়ো, নাতনিটাকেও একটু একটু পড়াও। সেই দিন হইতে সুধা অবিনাশের ছাত্রী হইয়া গেল। মেয়েটি বেয়াড়া হইলেও তাহাকে মানুষ করা যাইত, কিন্তু সুধা মানুষ হইবে না বলিয়া পণ করিয়া বসিল। নেশা বই কি, খবরে কাগজ পড়িয়া রহিল। অবিনাশ ভাবিতে লাগিল, এতদিনে সুধা কেমন হইয়াছে একবার দেখিলে হয়। ছেলে পুলে হইয়া ঘর ভরিয়া গিয়াছে হয়তো। গিন্নি সাজিয়া চারিদিক তদারক করিয়া বেড়ায়। তাহার কি এখন কিছু ভাবিবার সময় আছে? বৃহৎ পরিবার, সেই রকম দুষ্টু মেয়েটিকে এখন গিন্নি সাজিলে কেমন দেখাইবে, তাহাই কল্পনা করিতে গিয়া অবিনাশ খুব খানিকটা হো হো করিয়া হাসিয়া ফেলিল। সেই সব দিনের একটি তুচ্ছ ঘটনা অবিনাশের মনে পড়িল। সকালবেলা পড়িতে বসিবার কথা, কিন্তু বেলা হইয়া গেল। তবু সুধার আসিবার নাম নাই। শেষে অবিনাশ উঠিয়া নিজে খুঁজিয়া আনিতে গেল। বাড়ির ভেতর অবিনাশের অবাধ গতি। সুধা যে ঘরে শুইত সেখানে নাই। জ্যাঠাইমা বলিলেন, সে কি আর এখন ঘুমোয় অবিনাশ? কোন সকালে উঠে গিয়েছে। অতঃপর বাড়ির ভিতর কোথাও নাই। অবিনাশ বাড়ির বাইরে খুঁজিতে গেল। বাহির বাড়ির পিছন দিকে ফলের এবং ফুলের বাগান। জাম তখন পাকিয়াছে। নিশ্চয় সেখানে গিয়াছে মনে করিয়া অবিনাশ গিয়া দেখে বাগান শূন্য, কেহ নাই। অবিনাশ বড় মুশকিলে পড়িল। এই রকম যদি ছাত্রীকে রোজ খুঁজিয়া আনিয়া পড়াইতে হয় তবেই হইয়াছে। পাড়ায় হয়তো কাহারও বাড়ি গিয়াছে। এই ভাবিয়া অবিনাশ পাড়াটা ঘুরিয়া আসিতে যাইতেছিল, কিন্তু ভাগ্য তাহা সুপ্রসন্ন।
মনে হইল পালেদের রথের ভেতর হইতে কে যেন উকি মারিতেছে। ও নিশ্চয় সুধা। প্রকাণ্ড রথ, নিচের তলায় একেবারে অন্ধকার। অবিনাশ গিয়া ডাকিল, ও সুধা, সুধা, তোমায় পড়তে হবে না, বেরিয়ে এসো, এসো, কিচ্ছু বলবো না, বেরিয়ে এসো। কিন্তু সুধা কোথায় ভুলিবার নয়, উচ্চবাচ্য কিচ্ছু নাই। অবিনাশ জাম গাছ হইতে পাকা পাকা জাম সমেত একটি ডাল বাড়াইয়া দিল। এবার ফল ফলিল। যেমন ডালে টান পড়িয়াছে, অমনি অবিনাশ অন্ধকারের ভিতরে হাত বাড়াইয়া তাহার গলা ধরিয়া ফেলিয়াছে। ধরিতে ব্যয় ব্যয় শব্দ করিতে করিতে একটি ছাগলছানা বাহির হইয়া আসিল। অবিনাশ দস্তুর মতো ঠকিয়াছে। যাই হোক, কেহ কোথাও দেখিতে পায় নাই। কিন্তু যাহার জন্য এত, অবিনাশ ঘরে আসিয়া দেখে সে অখণ্ড মনোযোগ সহকারে পড়িতেছে। সি ক্যান ফ্লাই বাট দি ফক্স ক্যান নট। ভাবিতে ভাবিতে হুঁশ হইল। বেলা হইয়া গিয়াছে। তাড়াতাড়ি কুলুঙ্গি সিকি হইতে এক খামচা তেল লইয়া মাথায় দিতে দিতে চিৎকার করিয়া বলল, ও কেষ্টা, ভাত দিতে বল। পাগলা মাস্টার বলিলে ছেলেরা অবিনাশকে বুঝিত। টিফিনের ঘণ্টায় ছোট মাস্টাররা সবাই আসিয়া ছোট ঘরখানিতে জড়ো হয়। অবিনাশ ভিতরে আসিয়া কর্ণের দিকে জায়গা করিয়া লইল। স্কুলের মাঠময় ছেলেরা হৈ হৈ করিয়া দৌড়ঝাঁপ লাগাইয়া দিয়াছে। ছোট ঘর, গরমে সর্দি গরমি হইবার জোগাড়। দুখানি পাখা, তাহাই হাত হইতে হাতে ফিরিতেছে। হেড পণ্ডিত একটি কাগজের বান্ডিল দেখাইয়া বলিলেন, পুজো এখন কথাই ঠিক নেই, এরই মধ্যে 10 টাকা ফাঁকা খরচ হয়ে গেল। বৃদ্ধ রায়চরণবাবু বলিলেন, পরিবারের জন্য কি কি নিলেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই বান্ডিলটি খুলিতে খুলিতে বলিলেন, 10টি টাকায় কগন্ডা জিনিস হবে আবার? ওই একটি, তাও কি মনের মতো হলো, এই দেখুন না। পণ্ডিত মশাই শাড়িটি খুলিয়া লম্বা করিয়া ধরিলেন। ধরিয়া সকলের মুখের দিকে চাহিলেন। আশা করিয়াছিলেন সকলে বেশ কিংবা অমনি একটা কিছু বলিবে, কিন্তু হিংসুকের দল, জাত হিংসুক। কাপড়টা হাত দিয়া ঘষিয়া ঘষিয়া সকলেই দেখিল। দাম লইয়া আলোচনাও চলিল, কিন্তু ভুলিয়াও কেহ ভালো বলিল না। হেড পণ্ডিত নিরাশ মনে বান্ডিলটি আবার বাঁধিতে লাগিলেন। কথার মোড় অন্যদিকে ফিরিল। রায়চরণবাবু বলিলেন, ছুটি এবার পিছিয়ে গেল, শুনেছ বোধ হয়। সকলে সন্তুষ্ট হইয়া উঠিল। কেন কেন? রায়চরণ বলিলেন, ছেলেরা মাইনে দেয়নি। একজন ছোকরা মাস্টার পড়িল, ওসব ভয় দেখানো, সত্যি কি আর ছুটি পেছয়? ওরকম ঢের শুনেছি। হেডমাস্টারের হুমকি। হেড পণ্ডিত এতক্ষণ নিজের দুঃখে বিমর্ষ ছিলেন, এসব কথায় কান দেন নাই। হঠাৎ ছুটি পিছিয়ে যাওয়ার কথাটা কানে যাইতে চকিত হইয়া বসিলেন। বলিলেন, ছুটি পিছিয়ে গেল? তাই নাকি? কেন? দেশে যে আমি চিঠি লিখে দিয়েছি, জিনিসপত্র কিনে শেষে। হেড পণ্ডিত মশাই বাহির হইয়া গেলেন। অবিনাশের পাশে বসিয়া পরিতোষবাবু তামাক খাইতেছিলেন। বলিলেন, দেখলে অবিনাশ, তৃতীয় পক্ষের বিয়ে করে পণ্ডিত পাগল হয়ে গেছে। চিঠি দেখনি? খামে চিঠি লেখে হে, এই বুড়ো বয়সে, এত ম্যাগির বাজারে নীল খামে। অবিনাশ হাঁ হুঁ কিছু করিল না দেখিয়া পরিতোষবাবু রায়চরণকে মুরব্বি ধরিলেন। বলিলেন, বুঝলেন রায়বাবু, এ ঘর থেকে নাকি তামাক খাওয়া উঠিয়ে দেবে। সিঁড়ির নিচে ঘরখানায় তামাক খাবার ঘর হবে। এত স্কুলে মাস্টারি করে এলাম মশাই, এমন আইন তো কোথাও নেই। রায়বাবু বলিলেন, দিন হুকোটা বাড়িয়ে,
আজ তামাক খেতে দেবে না, কাল বিড়ি খেতে দেবে না, শেষকালে কোন দিন। ছোকরা মাস্টারটি কথা শেষ করিলেন। শেষকালে কোন দিন বলবে মাথায় টেরই কাটতে পারবে না। বললেই হলো ছেলেরা খারাপ হয়ে যাবে বলিয়া ছোকরা মাস্টার নিজের চুলের উপর সযত্নে হাত বুলাইয়া লইলেন। অবিনাশ ছাড়া সকলেই হাসিয়া উঠিল। হেড পণ্ডিত ফিরিয়া আসিয়া বলিলেন, বলে এলাম মশাই, ছুটি না দেন রিজাইন দিতে হবে। ছুটির পর অবিনাশ হেড পণ্ডিতকে ধরিল, বলিল, পণ্ডিত মশাই, কাপড়টা কোন দোকান থেকে কিনলেন? আমার যে দরকার ছিল। পণ্ডিত মশাই এই অবিনাশকে খাঁটি লোক ভাবিতেন। এত মাস্টার আসিল গেল তাহারই চোখের সম্মুখে, কিন্তু এমনই নিরহংকারী, এমন নির্লোভ মানুষটি আর তিনি দেখেন নাই। বলিলেন, কাকে দেবে? পরিবারকে বুঝি? আজ্ঞে, তাছাড়া আর কে? পণ্ডিত মশাই চট করিয়া বলিলেন, দিও দিও, দেবে বই কি, দেবে বই কি। আমাদের তো কত পয়সা কত দিকে ব্যয় হয়ে যাচ্ছে। কত পয়সা যাচ্ছে না? এই একটা পয়সায় কি কম? এই যে তুমি পান খাও না, তামাক খাও না, ওইতে কি কম পয়সা বাঁচে ভেবেছ? হিসাব করে দেখলে তাইতে একটা বাড়ি তোলা যায়। তাই ভাবি, ছোটবেলায় মার্বেলই খেলেছি কত পয়সার, আজে বাজে খেয়েছি কত কি, চিরস্থায়ী কিছুই নেই। তাই জমালে আজ কত পয়সা ভাবো দেখিনি, ভাবো দেখিনি একবার। অবিনাশ আপন মনে সেই কথাই ভাবছিল। সুধা তখন বড় হয়েছে। চড়কের মেলা দেখিতে গিয়া অবিনাশ সুধাকে একটি বিলাতি মোমের পুতুল কিনিয়া দিয়াছিল। দাম নিয়াছিল 2 টাকা। 2 টাকা এখন ভাবিলে অবিনাশের গায়ে জ্বর আসে। না দেবায় ন ধর্মায় 2টি টাকা, একটা পুতুলের জন্য ব্যয়, লোকে বলিবে কি? কিন্তু তখন এই পুতুলটি সুধাকে কিনিয়া দিয়া অবিনাশ যে আনন্দ পাইয়াছিল, সে আনন্দ আর জীবনে পায় নাই। জ্যাঠাইমা বলিয়াছিলেন, ও অবিনাশ, এ কি করেছ? এই আক্ষুটে মেয়ের হাতে ওই দিয়েছ, ও কি আর থাকবে ভেবেছ? এক্ষুনি রাত না পোয়াতে কুড়ো করে ফেলবে। কিন্তু সে পুতুল ভাঙে নাই। সেই পুতুলের পোশাক তৈরি হইল। পাড়ারই কোনো একটি মেয়ের পুতুলের সঙ্গে আবার তাহার বিবাহ হইল। অবিনাশ সে বিবাহে নিমন্ত্রণ খাইয়া আসিয়াছে। অবিনাশ বলিল, ছোটবেলায়, বুঝলেন পণ্ডিত মশাই, বয়স তখন 16-17, আমি আমার এক জ্যাঠামশাইয়ের বাড়িতে থেকে পড়তুম। সেই সময়ে বোকামি দেখুন, 2 টাকা দিয়ে একটা পুতুল কিনে দিয়েছিলাম একটি মেয়েকে। হেড পণ্ডিত মশাই লাফাইয়া উঠিয়া বলিলেন, 2 টাকা? পুতুলের দাম? কি পুতুল হে? এই তো সেদিন আমার শালিকে দিয়েছি একটা কিনে, তা 4 আনার কমে ছাড়লে না, তা বলে 2 টাকা পুতুলের দাম? ঠকিয়ে নিয়েছে। ছেলে মানুষ দেখেছে, ঠকিয়ে নিয়েছে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর অবিনাশ বিছানার পর চিত হইয়া শুইয়া পড়িয়াছে। 1 বছর পরে আবার দেশে যাওয়া। সত্যবালা এখন অন্ধকার রান্নাঘরের দাওয়াটার উপরে রাঁধিতেছেন বোধ হয়। রান্নাঘর হইতে শোবার ঘরের মেঝেটা নজরে পড়ে। টুকুটা হ্যারিকেন জ্বালাইয়া গুনগুন করিয়া দেহ দোলাইয়া এক মনে পড়িয়া যাইতেছে। মিনু হয়তো হ্যারিকেনের কাছে আলোর পোকাগুলি লইয়া খেলা জুড়িয়া দিয়াছে। সত্যবালা চিৎকার করিয়া বলিতেছে, আর পড়তে হবে না, ছেলের খুব পড়া হয়েছে। সারাদিন দস্যিপনা করে রাতের বেলা তেল পুড়িয়ে পড়া, দে আলো নিভিয়ে দে। তেল বড় সস্তা না? আসুক না সে, সব তোলা রইল, তখন খেয়েও মার। মিনু মার বাধ্য। বলিতে না বলিতে সে আলো নিভাইয়া দিয়াছে।
টুকু ভয়ে আতকাইয়া উঠিয়া ভীষণ চিৎকার করিয়া একেবারে হাও মাও করিয়া প্রায় অজ্ঞান হইয়া পড়িবার জোগাড়। রান্নাঘর হইতে সত্যবালা ছুটিয়া আসিয়া টুকুকে বুকের মধ্যে পুরিয়া লইলেন। কি হয়েছে বাবা? এই তো আমি রয়েছি, এই তো। তারপর মিনুর উপর মার। মেয়ে যেন দিন দিন ধিঙ্গি হয়ে উঠছেন। যাবেন তো পরের বাড়ি, লাথি ঝাঁটা খেয়ে মরবে সেখানে। কাজ নেই তো কেবল নষ্টামি আর খুনসুরিতে ওস্তাদ। ছোট টিনের বাড়ি, চারিদিক জঙ্গলে ভরিয়া গিয়াছে। বাঁশ ঝাড় আসিয়া রান্নাঘরে চালের উপর ঝুঁকিয়া পড়িয়াছে। বর্ষা দিনের টিনে চাল দিয়া জল পড়ে। বুই ধরিয়া বাঁশের ও শালের খুঁটিগুলি সব শেষ করিয়া দিয়াছে। 30 টাকা মাহিনার উপর সমস্ত নির্ভর। দেশে কতখানি দেনা বাড়িয়াছে। পুজোর মাসটা যাক, 10টা টাকা দিয়া সত্যবেলার জন্য একখানা শাড়ি সে লইয়া যাইবে। কিছুই সে দিতে পারে না। 2টি ছেলে মেয়ের জন্য সামান্য কিছু লইলেই চলিবে। রাত্রি তখন অনেক হইয়াছে। তক্তপোষে তোলা ইঁদুরে নাচন চলিয়াছে। একটু যা ঘুম আসিয়াছিল তাহাও ভাঙিয়া গেল। অবিনাশ ভাবিতে লাগিল, মধু হাসির সেই ঘরটিতে সে এমনি করিয়া শুইয়া থাকিত। স্বপ্ন দেখিতে দেখিতে কখন ভোর হইয়া যাইত। ঠেলিয়া ঠুলিয়া ঘুমকে দিত নির্বাসন, কিন্তু তবু তাহাই অবিনাশের ভালো লাগিত। একটা দিনের কথা মনে আছে। সুধার বিবাহের কথা হইতেছে। কাহারা দেখিতে আসিবে। লোকজন আসিয়া গিয়াছে। বাড়ি শুদ্ধ হইচই পড়িয়া গিয়াছে। সিল্কের জামা পরিয়া বাহিরের ঘরে কয়েকজন লোক আসিয়া হাজির হইল। জেঠামশাই অবিনাশকে বলিলেন, অবিনাশ, দেখো ভেতরে কদ্দূর কি হলো। কিন্তু অবিনাশ ভিতরে গিয়া দেখে সকলেই ভয়ে আতঙ্কে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া আছে। সবই প্রস্তুত, সুধাকে পাওয়া যাইতেছে না। আশ্চর্য কাণ্ড! অমর মেয়ে যে আগে ভাগে এরূপ কাণ্ড বাধাইয়া বসিবে তাহা পূর্বে সকলে জানা উচিত ছিল। কিন্তু তখন আর উপায় নাই। অবিনাশ সারা বাড়ি অলি গলি খোঁজাখুঁজি করিল। ওদিকে দেরি হইয়া যাইতেছে। এমন কেলেঙ্কারির কথা তাহাদেরও বলা যায় না। জেঠামশাই বাহির হইতে তাগাদা দিতেছেন, ও অবিনাশ, দেরি কেন? অবিনাশ বলিয়া আসিল, আর একটু দেরি হবে জেঠামশাই, একটু। কিন্তু তখনও মেয়েও পাওয়া যায় নাই। রথতলা দেখা হইল, বাগান দেখা হইল, ডাকাডাকি যতটা সম্ভব হইল, কিন্তু মেয়ে যে কোথায় লুকাইল তাহার আর পাত্তা নাই। বাড়িতে আর একটা মেয়ে নাই যে তাহাকে দেখানো হইবে। কি হইবে, কি হইতেছে, এমন সময়ে অবিনাশ নিজের ঘরে আসিয়া দেখে তাহারই খাটের উপর তাহার লেপ চাপা দিয়া সুধা চুপ করিয়া পড়িয়া আছে। লেপ খুলিতে সুধা কাতর স্বরে বলিয়া উঠিল, ও মাস্টারমশাই, আপনার পায়ে পড়ি, কাউকে বলবেন না, 2টি পায়ে পড়ি, জেঠামশাই বকবে। অবিনাশ বলিল, কেন, ভয় কিসের তোমার? ওরা তোমায় খেয়েও ফেলবে না, কিছুই না। বিয়ে করে নিয়ে যাবে, বেশ ধুমধাম, বাজনা বাজবে, দেখো না তখন। সুধা রাগ করিয়া বলিয়াছিল, না, আমি বিয়ে করব না ওদের। সুধার অনুনয় বিনয়ে সেদিন কাজ হয় নাই। অবিনাশ সেই পলায়ন পরা সুধাকে ধরিয়া সাজাইয়া গুছাইয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিয়াছিল। সেদিন সুধার কি রাগ! পরদিন ঘুম হইতে উঠিয়া অবিনাশ দেখে তাহার বিছানার কাছে মাথার উপর দেওয়ালের গায়ে কে লিখিয়া রাখিয়াছে, মাস্টারমশাই ভারী দুষ্টু। সেই সব দিনের কথা ভাবিতে ভাবিতে অবিনাশ তন্ময় হইয়া গেল। কিন্তু একদিন সত্য সত্যই সুধার বিবাহ হইয়া গেল। সারা বাড়ি ধুমধাম। অবিনাশের সেদিন খুব কষ্ট হইয়াছিল, কোনো কারণ নাই, কিন্তু অবিনাশ নিজেই বলিতে পারে না কেন। যখন সুধা প্রথম শ্বশুরবাড়ি চলিয়া গেল, স্টেশনের ধারে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া অবিনাশ কত কি ভাবিয়াছিল।
তারপর দেশে ফিরিয়া অবিনাশের নিজেরই একদিন বিবাহ হইয়া গেল। কিন্তু সেই হইতে অবিনাশ হাসিতে ভুলিয়া গিয়াছে। স্কুলের ছেলেরা তাহাকে পাগলা মাস্টার বলিয়া ডাকে। অবিনাশ তাহা জানে, কিন্তু জানিয়াও অবিনাশ আরও গম্ভীর হইয়া থাকে। হেড পণ্ডিত ঠিক বলিয়াছে, এই যে তুমি পান খাও না, তামাক খাও না, ওইতে কি কম পয়সা বাঁচে ভেবেছ? হিসেব করে দেখলে তাইতে একটা বাড়ি তোলা যায়। তাই ভাবি, ছোটবেলায় মার্বেলি খেলেছি কত পয়সার, আজে বাজে খেয়েছি কত কি, চিরস্থায়ী কিছু নয়। তাই জমালে কত পয়সা হতো ভাবো দেখিনি একবার। অবিনাশ ভাবিতে লাগিল, বোকামি সে অনেক করিয়াছে, কিন্তু সে যে 2 টাকা দিয়ে একটা বিলাতি পুতুল কিনিয়া সুধাকে দিয়াছিল, সেইরূপ বোকামি তুলনা নাই। সেই 2 টাকার শোকে আজ অনটনের দিনে অবিনাশের চোখে জল আসিল। তৎক্ষণাৎ তাহার মনে পড়িল, দেশে তাহার ছেলে মেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাইতেছে। এই যে পূজা আসিতেছে, সত্যবলা ভাবিতেছে স্বামী তাহার কত কি লইয়া যাইবে। বাড়ির দাওয়া হইতে দূরে স্টেশনে পথের বাঁকা সাঁকোটি দেখা যায়। সেই দিকে চাহিয়া সত্যবলা দিন গোনে। শীতের সকালবেলা টুকু গায়ে দোলাই বাঁধিয়া মুড়ি খাইতে বসিয়াছে। মিনু সকালে পান্তা ভাত খাইয়াছে, সুতরাং মুড়ি সে পায় নাই। টুকুর কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, ও টুকু, তোর খাওয়া হয়ে গেলে আমায় একটু দিস ভাই, দিবি তো? টুকু বলিল, দেব, বস এখানে। টুকু খাইতে লাগিল। তার হাতের ওঠানামার সঙ্গে সঙ্গে মিনুর চোখও উঠিতে লাগিল। কিন্তু সবকটি মুড়ি শেষ করিয়া টুকু খালি বাটিটা আগাইয়া দিয়া বলিল, এই নে খা। মিনুর রাগিবাড়ি কথা। রাগের মাথায় মিনু চটাস করিয়া টুকুর গালে এক চড় বসাইয়া দিল। আর কোথায় যায়? টুকুর সশব্দে পাড়া মাতাইয়া কান্না জুড়িয়া দিল। কান্না শুনিয়া মিনু পলাইয়াছে। সত্যবালা আসিয়া ছেলেকে শান্ত করিলেন। আসুক সে মেয়ে, পিঠ আর আস্ত রাখছিনি, তুমি কেঁদো না টুকু। টুকু অমনিতে শান্ত হইল না। নূতন করিয়া মুড়ি আসিল, মুরগি আসিল, নাড়ু আসিল। পালাইয়া বেড়াইতে বেড়াইতে মিনুর তখন ক্ষুধা পাইয়াছে। এক ফাঁকে ঘরে ঢুকিয়া বিছানায় গিয়া ঘুমাইয়া পড়িয়াছে। দুপুর গড়াইয়া গেল। মিনু কোথায় গেল সত্যবেলা ভাবিয়া অস্থির। খাওয়া হইল না, এ বাড়ি ও বাড়ি খোঁজ হইল। অভিমানে মেয়ে কোথায় গেল কে জানে। সত্যবেলা চোখে জল আসিল। বাড়িতে একটা লোক নাই গিয়া খুঁজিয়া আনিবে। কিন্তু শেষে দেখা গেল ঘরে লেপ চাপা দিয়া মিনু শুইয়া আছে। তখন ডাকিয়া ঘুম ভাঙাইয়া সাদিয়া খাওয়ানোর পালা। অতি তুচ্ছ দৈনন্দিন ঘটনা। অবিনাশ অন্ধকার ঘরের ভিতর শুইয়া কল্পনা সৌধ গড়িয়া তুলিল। একটা 3rd ক্লাস কামরা দেখিয়া অবিনাশ ট্রেনে উঠিয়া পড়িল। হাতের বান্ডিলটি একপাশে ভালো করিয়া রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। দেশের স্টেশনে যখন এ ট্রেন পৌঁছিবে তখন রাত্রি। সেই রাত্রে 3 ক্রোশ পথ হাঁটিয়া তবে বাড়ি। বাড়ির বাহিরে গিয়া অবিনাশ ডাকিবে, টুকু, ও টুকু, টুকুরে। টুকু, মিনু সবাই তখন ঘুমাইতেছে। দোর খুলিবে সত্যবালা। হারিকেন জ্বালা হইবে। সত্যবালা ঘটি করিয়া পা ধুইবার জল আনিয়া দিবে, গামছা দিবে, তারপর পাখা আনিয়া বাতাস করিবে। জিজ্ঞাসা করিবে, কেমন ছিলে? রোগা রোগা দেখাইতেছে যে, শরীরে যত্ন না লইলে কদিন টিকবে, ইত্যাদি। অবিনাশ গাড়িতে বসিয়া তখনকার সমস্ত ঘটনাটি কল্পনায় আনিতে পারে। সত্যবালা বলিবে, ওতে কি ওই কাগজে মোড়া? তোমার কাপড়। কেন, আমার আবার কাপড় আনতে কে বললে? সত্যবালা খুব খানিক রাগ করিবে। অবিনাশ বলিবে, কেউ না বলুক,
আমার বুঝি দিতে ইচ্ছে করে না? দিতে ইচ্ছে করলেই বা, আর তোমার পায়ে যে জুতো নেই, জামা ছিঁড়ে গেছে, সেদিকে দেখেছ? অবিনাশ বলিবে, হ্যাঁ, স্কুল মাস্টারের আবার জামা কাপড়। আমাকে সবাই পাগলা মাস্টার বলে, তা জানো? বলবেই তো। সত্যবালা যতই বলুক, শাড়িটা বার করিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিবে, পছন্দ তাহা নিশ্চয়ই হইবে। শাড়িখানা পরিলে সত্যবালাকে কেমন মানাইবে, গাড়ির এক কোণে বসিয়া অবিনাশ তাহাই ভাবিতে লাগিল। দেশে ছোট বাড়িখানি ঘিরিয়া আবার কলকোলাহল উঠিবে। সকাল সন্ধ্যা দুই শিশুকে লইয়া যত রাজ্যের গল্প, চাঁদের আলোয় বসিয়া স্কুলে ছেলেদের গল্প, কত গল্প অবিনাশ বলিবে। ওদিকে সত্যবালা তাড়া দিবে, হ্যারিকেনটা কেন মিছিমিছি জ্বলছে? চাঁদের আলোয় তো বেশ দিব্যি দেখা যায়। সংসারে সচ্ছলতা আনিবার জন্য সত্যবালার কি প্রয়াস। ছেলেটার জন্য একটা পাঞ্জাবি কিনিয়াছে, মেয়েটার একটা ডুরে শাড়ি। স্টেশনের পর স্টেশন চলিয়া যাইতেছে। পান নয়, চা নয়, চুপ করিয়া বসিয়া থাকা। অবিনাশের কোনো অসুবিধা নাই। হঠাৎ কি একটা স্টেশনে আসিয়া গাড়ি থামিল। অবিনাশ উঁকি মারিয়া দেখিল মধুহাসি। অকস্মাৎ কি হইল কে জানে। অবিনাশ পোটলাটি হাতে করিয়া লইয়া নামিয়া পড়িল। সেই পুরনো স্টেশন, চিনিতে এতটুকু অসুবিধা নাই। সুধা হয়তো পুজোর সময় এখানে আসিয়াছে, একবার দেখা করিয়া গেলে হয়। পরিচিত পথ, অবিনাশ হাঁটিয়া চলিল। দেখা হইলে প্রথমে কি কথা হইবে কে জানে। অবিনাশের মনে হইল লোকে যে তাহাকে পাগল বলে, তা ঠিকই। এখন কোথায় সে দেশে যাইবে, দেশে গিয়া আমোদ আহ্লাদ করিবে, তা নয়। কবেকার পরিচিত দুঃসম্পর্কের আত্মীয় কে একটি মেয়ে সুধা, তাহাকে দেখিতে সে চট করিয়া নামিয়া পড়িল। জ্যাঠামশাইয়ের বাড়িতে পুজো হয়, ধুমধামের সে বাড়িতে আর অন্ত নাই। একবার শুনিলে হয় যে অবিনাশ আসিয়াছে, অমনি সুধা মাস্টারমশাই মাস্টারমশাই বলিয়া ছুটিতে ছুটিতে আসিবে। ঠিক আগেকার মতো মাস্টারমশাইয়ের হাত ধরিয়া এ পাড়া ও পাড়া 7 পাড়ায় বেড়াইতে যাইবে। সমস্ত দিন অবিনাশকে উদ্ব্যস্ত করিয়া তুলিবে। অবিনাশ পা চালাইয়া চলিল। অবিনাশের একটু দুঃখ হইল, সুধার জন্য তো কিছু আনা হয়নি। যদি ঠিক থাকিত এখানে নামিবে, তাহা হইলে একটা কিছু আনিত বই কি। এখন আর উপায় নাই। অবিনাশ স্পষ্ট দেখিতে পাইল সর্বাঙ্গে চেলিমণ্ডিত বধূ অবিনাশের খাটের খুঁড়ো জড়াইয়া ধরিয়া আছে। যে আসিতেছে তাহাকেই মারিতেছে, ঠেলিয়া দিতেছে, আবদার ধরিয়াছে। শ্বশুরবাড়ি সে কিছুতেই যাইবে না, যাইবে না, যাইবে না। কে কি করিতে পারে, করুক। ওদিকে পালকির ভিতর বর প্রস্তুত, লোকজন হাজির। আদুরে মেয়েকে লইয়া মহা মুশকিলেই পড়া গেল। ভিতরে আসিয়া জেঠামশাই পর্যন্ত সাধিয়া গেলেন, কিন্তু পাথরের শিবকে সাধিলেও বর পাওয়া যাইত। সুধা এতটুকু নড়িল না। শেষে ধরিয়া বাঁধিয়া পালকিতে তুলিবার ব্যবস্থা হইতে লাগিল, কিন্তু তাহার আর দরকার হইল না। অবিনাশ আসিয়া একবার অনুরোধ করিতে সুধা রাজি হইল, কিন্তু যাইবার আগে দেয়ালের গায়ে যেখানে লেখা ছিল মাস্টারমশাই ভারী দুষ্টু, সেই দিকে চাহিয়া রাগে গটগট করিয়া পা ফেলিয়া চলিয়া গেল। আজ এতদিন পরে সেই সব কথা সুধাকে মনে করাইয়া দিলে সুধা রাগিয়া উঠিবে না হাসিবে, অবিনাশ তাহাই ভাবিতে লাগিল। সুধা যা মেয়ে, অবিনাশ পৌঁছিলে সে একাই হয়তো হুলস্থুল বাঁধাইয়া দিবে, তাহাকে খুব লজ্জায় ফেলিবে। যা হোক, ঠাট্টাও কি কম করিবে। স্নান করিয়া আসিয়া হয়তো দেখিবে ফর্সা কাপড়টাকে ভিজাইয়া দিয়াছি। ঘুম হইতে উঠিয়া দেখিবে জুতো জোড়া কোথায় অন্তর্ধান হইয়াছে। দেখিতে দেখিতে বাড়ি আসিয়া গেল, সেই পরিচিত বাড়ি। ভিতরে জ্যাঠামশাই বসিয়াছিলেন, এখন আরও বৃদ্ধ হইয়াছেন। অবিনাশ গিয়া পায়ে ধুলা লইয়া প্রণাম করিল।
জেঠামশাই বলিলেন, যাও অবিনাশ, ভেতরে যাও। অবিনাশ কম্পিত পদে ভিতরে ঢুকিল। এখনই হয়তো কোন ফাঁক দিয়া সুধা বাহির হইয়া আসিয়া হইচই বাঁধাইয়া দিবে। অবিনাশ প্রতি মুহূর্তে সুধার আবির্ভাব প্রতীক্ষা করিতে লাগিল। বাড়িতে কত অগণিত শিশুর আবির্ভাব হইয়াছে, অবিনাশ কাহাকেও চিনিতে পারিল না। নূতন লোক, নূতন মুখ, অথচ উহারা সবাই পুরাতন। অবিনাশই যেন আজ নূতন। অবিনাশকে ওরা জানে না। ওরা জানে না কতদিন এ বাড়ির কোনো কাজ অবিনাশ না হইলে হইত না। অবিনাশ আগন্তুকের মতো চারিদিকে ফেলফেল করিয়া চাহিয়া রহিল। হয়তো এখনই সুধা বাহিরে আসিবে। আসিয়া এতদিন দেখা না করার জন্য কত অনুযোগ অভিযোগ করিবে, তারপর দুষ্টু বলিয়া তিরস্কার করিবে। সেই মধুর তিরস্কার লাভের আশায় অবিনাশ চারিদিক বেড়াইয়া বেড়াইয়া দেখিতে লাগিল। পূজা বাড়ির দালানে একদল ছেলে খেলা করিতেছে। একটি মেয়ে ঠিক সুধার মতো দেখিতে, হয়তো সুধারই মেয়ে। অবিনাশ কাছে গিয়া ডাকিল, ও খুকি, খুকি, শোনো, শুনে যাও। মেয়েটি সুধারই মতো দুষ্টু হইয়াছে। অবিনাশের ডাকে এক দৌড়ে পলাইয়া গেল। একবার অবিনাশের মনে সন্দেহ হইল, সুধা আসিয়াছে তো? নিশ্চয় আসে নাই। আসিলে এতক্ষণ তাহার সহিত দেখা হইত নিশ্চয়। নিশ্চয় আসে নাই, নিশ্চয়। হয়তো কাল আসিবে। সুধার সঙ্গে দেখা না করিয়া অবিনাশ যাইতেছে না। শেষকালে সুধা আসিয়া যে বলিবে, মাস্টারমশাই সেই আসিল, আর একটা দিন থাকিয়া দেখা করিয়া যাইতে পারিল না। ঘুরিয়া ঘুরিয়া অবিনাশ আবার জেঠামশাইয়ের কাছে আসিল। বলিল, সুধা এসেছে জেঠামশাই? জেঠামশাই বলিলেন, কবে? ওপরে আছে, দেখা করোগে। অবিনাশ আবার ভিতরে আসিল, কিন্তু উপরে যাইতে তাহার যেন কেমন সংকোচ হইতে লাগিল। বাড়িতে কত নতুন বউ আসিয়াছে, পাড়ার কত স্ত্রীলোক আসিয়াছে, হট করিয়া সুধা বলিয়া ডাকিলে লোকেই বা বলিবে কি? অবিনাশেরও এখন সে বয়স নাই। সুধাও এখন হয়তো কত বড় হইয়াছে। নিচের লোক উপরে উঠিতেছে, উপরের লোক নিচে আসিতেছে। সিঁড়ির গোড়ায় দাঁড়াইয়া অবিনাশ যায় কি না যায় করিতে লাগিল। হয়তো এক পাল মেয়ের মধ্যে সুধা বসিয়া আছে, সেখানে তাহার হঠাৎ যাওয়াটা কেমন যেন দেখাইবে। আর এখানে আসিবার তো তাহার কোনো ঠিকও ছিল না। কাপড়টা ময়লা, দাড়ি কামানো হয় নাই, জামাটার স্থানে স্থানে ছিঁড়িয়া গিয়াছে। নিজের দৈন্য নিজের কাছে আজ প্রথম ধরা পড়িল। কাজ কি উপরে গিয়া? সুধা হয়তো এখনই নামিবে। তখনই একটু দেখা করিয়া ব্যাস, সন্ধ্যার গাড়িতে সে এখান হইতে চলিয়া যাইবে। তবে সুধা ছাড়িলে হয়। হয়তো বলিবে, পূজার কদিন থাকিয়া যাও। যে আদুরে মেয়ে বলিলেই হইল, তাহার কথা এড়ায় কাহার সাধ্য। উপর হইতে জেঠাইমা নামিতেছিলেন। অবিনাশ পায়ে ধুলা লইয়া প্রণাম করিল। জেঠাইমা শুধু বলিলেন, এই যে অবিনাশ, কখন এলে? বেশ, ভালো আছো তো? হঠাৎ অবিনাশ হাতের বান্ডিলটি দেখাইয়া বলিল, এইগুলো সুধার জন্য এনেছিলাম জেঠাইমা। সুধা কোথায়? তাকে দেখছি নে তো। কাপড়ের মোড়কটা জেঠাইমা হাতে করিয়া নিলেন। বলিলেন, দাঁড়াও বাবা, দিচ্ছি তাকে পাঠিয়ে। বলিয়া তিনি আবার উঠিয়া গেলেন। অবিনাশ কম্পিত বক্ষে নিচে দাঁড়াইয়া রহিল। হৈ হৈ করিতে করিতে সারা বাড়ি কাঁপাইতে কাঁপাইতে সুধা এখনই আসিল বলিয়া। এখনই আসিয়া মাস্টারমশাই দুই হাত ধরিয়া হয়তো উপরে লইয়া যাইবে। তারপর কত কথা, এতদিন আসেন নাই কেন, সুধার কথা আর মনে পড়ে না বোধ হয়, পূজার সময় অন্তত একবার আসিলে তো হয়, ইত্যাদি ইত্যাদি। প্রশ্নের উত্তর দিতে অবিনাশ একেবারে বিব্রত হইয়া পড়িবে। অবিনাশ একটি ছেলেকে উপরে পাঠাইয়া দিল সুধাকে খবর দিতে যে তাহার মাস্টারমশাই আসিয়াছে।
অবিনাশ নিচে হইতে শুনিল ছেলেটি চিৎকার করিয়া বলিতেছে, ও সুধাদি, সুধাদি, তোমার মাস্টারমশাই এসেছে, শোনোনি? সুধার গলার শব্দ আসিল। এসেছে তো কি হবে, নাচতে হবে, কতবার শুনব? অবিনাশের সন্দেহ হইল সে ভুল শুনিয়াছে, কিংবা হয়তো মাস্টারমশাই চিনিতে পারে নাই, নামটা বলিয়া দিলেই হইত। কিন্তু অনেকক্ষণ কাটিয়া গেল, কাহারও আসিবার নাম নাই। অবিনাশে দাঁড়াইয়া থাকিতে কেমন লজ্জা বোধ হইতে লাগিল। এত স্ত্রীলোক যাতায়াত করিতেছে, এখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দাঁড়াইয়া থাকা ভালো দেখায় না। অবিনাশ সরিয়া সে নিজের পুরাতন ঘরখানের ভিতরে আসিল। একবার অবিনাশের মনে হইল সুতার অসুখ হয় নাই তো, ডাক্তারে হয়তো চলাফেরা বারণ করিয়া দিয়াছে। নিশ্চয়ই তাই, নইলে খবর পাইয়াছে মাস্টারমশাই আসিয়াছে, তবু আসিল না কেন? সন্ধ্যাবেলা বাজনা বাজিয়া উঠিল, জাঁকজমকে সারা বাড়ি মুখরিত। অবিনাশ এদিকে ওদিকে ঘোরাফেরা করিতে লাগিল। মেয়েরা আসা যাওয়া করিতেছে, একদল ছোট ছেলে মেয়ে খেলা করিতেছিল। অবিনাশ সেই মেয়েটিকে গিয়া ডাকিল, ও খুকি, শোনো, শুনে যাও। ছোট মেয়েটি আসিল না। অবিনাশ ছুটিয়া তাহাকে ধরিতে গেল। মেয়েটি পেয়ারা চিবাইতেছিল। উপায় না দেখিয়া সেই চর্বিত পেয়ারা থুতু সমেত অবিনাশের গায়ের উপর নিক্ষেপ করিল। অবিনাশ কাণ্ড দেখিয়া হতভম্ব হইয়া গিয়াছে। নিকট দিয়া কে একজন বাড়ির লোক যাইতেছিল, দেখিয়া বেশ করিয়া দুটি কান তার মলিয়া দিল। মুহূর্ত মধ্যে যেন প্রলয় হইয়া গেল। সারা বাড়ি মাতাইয়া মেয়েটি এমন চিৎকার শুরু করিল যেন কে তাহা দুটি কান সমূলে উৎপাটন করিয়া দিয়াছে। বাড়ির যে যেখানে ছিল সব সে উঠানে আসিয়া জড়ো হইল। জ্যাঠামশাই ছুটিয়া আসিলেন, জ্যাঠাইমা আসিলেন। সকলেরই মুখে এক কথা, কি হয়েছে রে পুটু? পাড়ার লোকে সহানুভূতির প্রাবল্যে মনে হইল সত্য যেন কে তাহা দুটি কানকে ছিঁড়িয়া লইয়াছে। এতক্ষণ পরে পুটুর মা খবর পাইয়া উপর হইতে নামিয়া আসিল। অবিনাশ দেখিল সুধা অনেক মোটা হইয়া গিয়াছে, চেনা যায় না। গলার স্বর বদলাইয়াছে, সারা গায়ে গহনা ধরিতেছে না। গর্বে দেহের মেদ যেন ফাটিয়া বাহির হইয়া আসিতেছে। অবিনাশের দিকে চাহিয়াও সুধা যেন চাহিল না। পুটুকে কোলে করিয়া বলিল, অমন আত্মীয়তা কে দেখাতে বলেছিল? 5 টাকার শাড়ি এনে আত্মীয়তা পাতানো? আসতেও কেউ বলেনি, নেমন্তন্নও কেউ করেনি। আমার ছেলে অসভ্য, আমার মেয়ে অভদ্র, কারোর তো খাচ্ছে না তারা, কারোর বাড়িও যাচ্ছে না, মাস্টারি ফলাক নিজের বাড়ি গিয়ে। বলিতে বলিতে সুধা আবার উপরে গিয়া উঠিল। কথাগুলি আসিয়া অবিনাশের গায়ে তীরের মতো বিঁধিল। কোথা হইতে কি হইয়া গেল যেন ভোজবাজি। অবিনাশের মনে হইল সে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বপ্ন দেখিতেছে। আর এক মুহূর্ত তাহার এ বাড়িতে থাকিতে লজ্জা বোধ হইল। অবিনাশ নিজের ঘরের কাছে গিয়া দেখিল দেয়ালের উপর আজও লেখা রহিয়াছে, মাস্টারমশাই ভারী দুষ্টু। অবিনাশের মনে হইল সুধাকে ডাকিয়া আনিয়া ওই লেখাটি দেখায়। কিন্তু তখনই তার মনে হইল সুধা মরিয়া গিয়াছে, সে সুধা মরিয়া গিয়াছে। বিবাহ হইবার আগেকার সে সুধা আজ বাঁচিয়া নাই। সবার অজ্ঞাতে অবিনাশ পথে বাহির হইয়া আসিল। এ জীবনে সে আর এ বাড়ি আসিবে না। তৎক্ষণাৎ তাহার মনে পড়িল পূজার সেই শাড়ি আর 2 ছেলে মেয়ের কাপড় সে ওই সুধাকে দিয়া আসিয়াছে। অবিনাশ জীবনে অনেক আহম্মকি করিয়াছে। 2 টাকা দিয়া বিলিতি মোমের পুতুল কিনিয়া পরকে বিলাইয়া দিয়াছে। কিন্তু এমন বোকামি জীবনে সে করে নাই। এখন আর ফিরিয়া যাওয়া যায় না। সত্যবলা পূজার সময় একখানি ধুলি মলিন কাপড় পরিয়া কাটাইবে। খুকু আসিয়া বলিবে,
বাবা কি এনেছো দেখি? আর এ বাড়িতে এই ধনির প্রাসাদে এ শাড়ির হয়তো কোনো মূল্যই নাই। হয়তো কেহ পরিবে, হয়তো পরিবে না। অবিনাশের মাথাটা দুই হাতে টানিয়া ছিঁড়িয়া পিষিয়া ফেলিতে ইচ্ছা হইল। সুধা মরিয়া গিয়াছে। এ সুধা সে সুধার প্রেতাত্মা। অবিনাশের মাথার ভিতর সব গোলমাল হইয়া গেল। স্টেশনের প্ল্যাটফর্মের ধার হইতে দূরে নীল কয়েকটা আলো দেখা যায়। এখনই ট্রেন আসিবে। অবিনাশ দুই চোখ বুজিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার মাথাটা রেলের চাকার তলায় গুড়াইয়া যাক, পিষিয়া যাক, তবে শান্তি হইবে। কাল ভোরবেলা এ ট্রেন দেশে গিয়া পৌঁছিবে। বাবলা গাছ, ইউনিয়ন বোর্ডের সাঁকো, তারপর রায়দিঘি। সত্যবালা সকালেই ঘুম ভাঙে। দরজা খুলিয়া বাহিরে আসিবে। আসিয়া দেখিবে হুলস্থুল কাণ্ড। টুকু উঠিবে, মিনু উঠিবে, উঠিয়া শুনিবে তাহাদের বাবা রেলে কাটা পড়িয়া মারা গিয়াছে। অবিনাশ চোখ বুজিয়া স্বপ্ন দেখিতে লাগিল। নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন।